ব্যস্ত দিনের বিদায় জানিয়ে সন্ধ্যার টিমিরে মুড়ে গিয়েছে চারপাশ। বাইরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলছে। জাঙ্কুকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি। শহরতলিতে হওয়ার আশেপাশে নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরঝিরি হাওয়া তাণ্ডবটা বরাবর একটু বেশি মনে হয়। তবে আজ সন্ধ্যার ঝড়ো হাওয়াটা তার চেয়েও বেশি দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করে কেন এত ঝড়ো হাওয়া কে জানে। সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে জাঙ্কুক। পরনে ইতালিয়ানদের মতো আঁটো ফর্মাল স্যুট গড়িয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে সেট করছে। এই জাঙ্কুকে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্নছাড়া বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে, যার কাছে নিজের জীবনে দুই পয়সার মায়াটুকু নেই। ওর ভিতরে মায়া আসক্তি যেটুকু আছে তা একমাত্র তেকে ঘিরেই। হু হু বাতাসের মাঝে জাঙ্কুক গ্যারেজের গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হল রুমে পা রাখতেই একটা শুকনো ঢোক দিল জাঙ্কুক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে, কোনো রূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নেই। তাহলে তে আর সুজি ওরা কোথায়? সকালেই তো জাঙ্কুক তেকে বাড়িতে দেখে গিয়েছিল, তাহলে এখন কোথায়? তে কি সত্যি চলে গেল? মস্তিষ্কের ভিতরে একের পর এক হামলা দিতে থাকা প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে সুদর্শন তীক্ষ্ণ চলটা আরো খানিকটা তিক্ত হয়ে উঠল জাঙ্কুকের। দাঁত গিয়ে ঠেকলো দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ডে চেপে হল রুমে আলোকিত করলো। আলো জ্বলতেই কিচেনের ওপার থেকে মিউ মিউ আওয়াজ করে গা ঢাকা দিল থান। জাঙ্কুক থানের দিকে এক নজর দৃষ্টিপাত করে আর চেঁচিয়ে তের নাম ধরে ডাকতে লাগলো। তে, এই তে, এক্ষুনি নিচে নাম, নয়তো উপরে গেলে তোর খবর আছে। তে, কোথায় গেলি তুই? না, দোতলার ঘর থেকে কোনো রূপ আওয়াজ ভেসে আসলো না। তেও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁসফাস করতে করতে এবার জাঙ্কুক নিজেই সোজা দোতলায় গিয়ে তে রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্রই দু চোখ খিচে বন্ধ করে ফেললো জাঙ্কুক। যা ভেবেছিল তাই, তে ওকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছে। রূপের মধ্যে এখন আর তের একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাও চুলের মতো বক্স বন্দি করে রাখতো জাঙ্কুক। এই মুহূর্তে মস্তিষ্কে রাগ, জিদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পুড়ছে খুব। তে জাঙ্কুককে না জানিয়ে চলে গেল। কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেছে। বুকের ভিতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস বয়ে নিয়ে চোখ খুলে জাঙ্কুক। চোখ খুললেই আবারও সেই অজানা হাহাকার। তে নেই, তের পায়ের নুপুরে রিমঝিম আওয়াজও নেই, তের শরীরের গন্ধও নেই, কিছুই নেই, কিচ্ছু না। এই মুহূর্তে পুরো বাড়িটা মৃত্যু পরে ঢেকেছে জাঙ্কুকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলি পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারছে জাঙ্কুক। আজ আবারও বহুদিন পরে সেই পুরনো বিষ্ণুরতা এসে হানা দিয়েছে ওর মস্তিষ্কে। মনে হচ্ছে একদম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। যেহেতু জাঙ্কুক অনেকদিন চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলিয়ে নিতে পেরেছে। তবে এসব কুচিন্তা ভাবনায় এগুলো দূরে ঠেলতে চেয়েও এই ভদ্ররুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোলনা থেকে নেমে আসে জাঙ্কুক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোট মতো জীর্ণ শীর্ণ কোনো ফ্ল্যাট নয়, তেদের জন্য রেড করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টের ভবন। তেদের অ্যাপার্টমেন্টের ভবন 3 তলায় অবস্থিত। মিসেস আইউ যেহেতু হাড়ের রোগী, তাই খুব বেশি উপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেকটা। ওরা 3 জন ছাড়াও মিসেস আইউর নতুন অ্যাসিস্ট্যান্ট ব্রাইডও হাতে হাতে অনেক সাহায্য করছে সবকিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতে বাঙালিদের মতোই শ্যাম বর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরু গম্ভীর নয়, কথায় কথায় হাসে, অন্যকেও হাসায়। মিসেস আইউর মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য। ব্রাইডকে পেয়ে সুজিও অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালো খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। ব্রাইড প্রথমে এসে যে কাজটা করেছে, তাকে নিক নেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। ব্রাইডের এরকম লুতুপুতু ডাকে তে বেশ বিব্রত। তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে? আশ্চর্য। তে যখন হিজিবিজি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে ব্রাইডের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় সুজি। কাদের উপরে কোনো ঠেকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, তাই না? কি বলিস? আসার পর থেকেই কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। স্মার্ট কিনা ছাই, আমাকে বলে কিনা পিচ্চি পাখি। তুই বল তো আপা, আমাকে কি পিচ্চি মনে হয়? সুজি সঙ্গে সঙ্গে তের মাথায় একটা চাটি মেরে বলে, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্চি বলেছে। এতে গাল ফুলানোর কি আছে? ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে বোঝাবুঝির কি হলো? আজব। সুজি আর কথা না বাড়ায়, ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেন রুমের দিকে চলে যায়। সুজি যেতেই ব্রাইডের দিকে ঘুরে তাকিয়েছে। এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। একা হাতে কতগুলো ওয়ালবোর্ড লাগানো যায়। পারবো না, করলে করুন, না করলে ভাগুন। বলতে বলতেই তে রুমের দিকে চলে যাচ্ছিল। হাউ কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানাতে গা এলিয়ে দিল তে। তের
কেমন যেন উদাস উদাস লাগছে। কাল থেকে তৈরি হওয়া বুকের মাঝে চিনচিন ব্যথাটা এখন তীব্রকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ বন্ধ করলেই একটা অসম্ভব সুদর্শন রাগী রাগী মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চাই সে? কেন ঘুমাতে দিচ্ছে না তাকে? কেন বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? জাঙ্কুকের কথা ভাবতে গিয়ে তে আচমকাই মনে পড়ে যায় থানের কথা। এখন তে নেই। জাঙ্কুক নির্ঘাত থানকে বাড়ি থেকে বের করে দেবে। না না, এমনটা করলে থান কোথায় যাবে? থানের কথা চিন্তা করে তে শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি হয়ে জাঙ্কুকের বাড়িতে গিয়ে থানকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতই বা কখন শেষ হবে? আর আগামী কালই বা কখন আসবে? কথাটা উচ্চারণ করতেই আবার চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল তের। বুকের ভেতরে আবারও একই চিনচিন ব্যথা। তের কষ্ট হচ্ছে, অজানা কষ্ট। কিন্তু কার জন্য? বারবার মনে হচ্ছে জাঙ্কুকের মুখ থেকে উবে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের বড় হয়েও জাঙ্কুক তের প্রেমে পড়েছে। কথাটা ভাবতেই শিহরিত হয়ে উঠছে তের হৃদয় মন সবকিছু। হাজারো চেষ্টা করে জাঙ্কুকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতে ওর মুখটা মনে পড়ে যাচ্ছে বারবার। এ যেন মন মস্তিষ্ক এক তীব্র দোটানা। ভালো লাগছে না তের। এত উদাসীনতা কেন মনটা কেন জানি তে নিজেই জানে না। এই জন্যই জাঙ্কুককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো জাঙ্কুক সবার সামনে জিদের বসতে কি না কি করে বসতো সেটা কি জানে। জাঙ্কুককে নিয়ে হয়তো ভাবতে ভাবতে তের চোখ যায় রুমের এক পাশে টানা বারান্দার দিকে। তে ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাজ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়লো তে। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে বলল ওর। এই রুমের বারান্দাটা ভবনের একদম পেছনের দিকে। সোডিয়ামের মৃদু আলোয় ব্যতীত খুব বেশি আলো নেই এখানে। মানুষজনের আনাগোনাও বেশ কম, যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরের তীব্র বাতাসে তাণ্ডব নৃত্য করছে। কে জানে জাঙ্কুক কি করছে? মনের মাঝে প্রশ্ন উকি দিচ্ছে তের। হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্সের অডিও বুক শুনছে, না হয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড় করে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কানিসে ভর করে মাথা নুয়ে সোজা নিচের দিকে তাকালো তে। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠলো ওর। নিজেকে ভুল প্রমাণিত করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচ দিকে তাকালো তে। দেখলো তের দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও গোটানো, গলায় টাই নেই, সামনের দিকে কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফর্সা বক্ষপিণ্ড স্পষ্ট দৃশ্যমান। জাঙ্কুকে বড্ড এলোমেলো লাগছে। ঘোলাটে দৃশ্যটা কেমন বেসামাল। এত দূর থেকেও জাঙ্কুকের আহত দৃষ্টিতে বুকের ভিতরে কেমন মোচড় দিয়ে উঠলো তের। কেন যেন মনে হচ্ছে জাঙ্কুক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। তেও আর বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না। হুট করে কি ভেবে যেন উন্না নিয়ে সবার আড়ালে ছুটে বের হয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘুমটা টেনে এলো জাঙ্কুকের কাছে। তে নিচে নেমে এসেছে। তাও জাঙ্কুক একই প্রাণে তাকিয়ে আছে তের দিকে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তও নেই। চোখে যা আছে তা হলো এক রাশ মাদকতা। তে সুতি থ্রি পিস পরে আছে, মাথা ওড়না দিয়ে ঘুমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন হারা। তে জাঙ্কুকের কাছে এগিয়ে আসতেই জাঙ্কুক দু হাত দিয়ে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা রেখে হিসিয়ে বলতে লাগলো, তোকে হুট করেই বউ বউ লাগছে জান। জাঙ্কুকের কথা স্পর্শ নাই, মাথাটা কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। তে এবার চোখ মুখ কুচকে বলল, আপনি ড্রিঙ্ক করে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন? জাঙ্কুক শুধুমাত্র হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যদি কিছু হয়ে যেত? জাঙ্কুক তের কথার তোয়াক্কা না করে নিবু নিবু চোখে তাকিয়ে বলল, তুই আমাকে ছেড়ে কেন চলে এলি তে? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনে দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। তের কাছে জাঙ্কুকের এই রূপ পুরোপুরি নতুন। ও কখনো জাঙ্কুকে এরকম নরম সুরে কথা বলতে শোনেনি, আজই প্রথমবার। জাঙ্কুকের বলা প্রত্যেকটা কথা তের শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিন ব্যথা হুট করে কেমন যেন উবে গেল। পাশে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেওয়া যায় তার? প্রশান্তি? জানা নেই তের। তে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের ওড়নাতে নাক ঘষে দু হাতে আরো খানিকটা কাছে টেনে নিয়ে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো, বল যাবি? জাঙ্কুকের প্রশ্নে কোনো রূপ উত্তর নেই তের কাছে। ও তো এখন জাঙ্কুকের নতুন রূপ আবিষ্কার করায় ব্যস্ত। এই কোন জাঙ্কুকে দেখছে ও? তে যখন জাঙ্কুকের বাহুডোরে দাঁড়িয়ে জাঙ্কুকে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই ভেসে আসে সুজির গলার কর্কশ আওয়াজ। উপর থেকে হাত পেরে পেরে ডাকছে ওকে সুজি। বারবার বলছে, তে কোথায়? রাতের বেলায় কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে সুজি ডাকছে বুঝতে পেরে তে নিজের মাথার ঘুমটাটা
আরো ভালো করে টেনে নিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে, দিন। পকেটে আছে মনে হয়। জাঙ্কুক টলছে, তাই তে নিজেই ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল জেহুবের নাম্বারে। যে ফোন রিসিভ করে ও পাশ থেকে কিছু বলার আগেই তে এক নিঃশ্বাসেই বলে উঠল, ওনাকে না মানে জাঙ্কুক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাং হয়ে আছে। কি বলছো? কোথায় আছে ভাই? আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। ওয়েট, আমি এক্ষুনি আসছি। জেহুব কল কাটার আগে তে একটু আগ বাড়িয়ে বলল, এ ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে। যদিও বা জাঙ্কুক ভাই এসবের পরোয়া করে না, তবু যখন তুমি বলছো তখন বলবো না। তে স্বস্তি নিঃশ্বাস ফেলে ফোনটা কেটে দিয়ে জাঙ্কুককে বলল, আপা তখন থেকে ডাকছে, আপনি থাকুন, আমি আসছি। দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কোথাও যাবি না তুই আমার সাথেই ঘুমাবি এখন, ঠিক সেই রাতের মতো। তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। এমন ব্যবহার করলে তো আমি কবেই আপনার প্রেমে পড়ে যেতাম। আপনি স্বাভাবিক থাকলে এরকম আচরণ করেন না কেন বলুন তো? নতুন সুজয় উদয় হয়েছে ধরণীতে। জাগুকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলেই মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমন নয়। সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়া মানুষজনের শোরগোল শোনা যাচ্ছে। নতুন পরিবেশে তাই খুব সকাল সকালই ঘুম ভেঙেছে তে। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যা। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে। আর এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে, কত দূর ভার্সিটি, আরো কি কত। প্রথমে তো স্বয়ং ব্রাইটকে ঝুলিয়ে দিতে চেয়েছিল ওর কাঁধে। পরে অবশ্য কোনো মতো কথা কাটিয়ে বেরিয়ে এসেছে তে। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়। কিন্তু আজকে তো মঙ্গলবার, জাঙ্কুকের ক্লাস নেই। সেই মনে পড়তেই তে পিছু পা হাঁটে। আজ আর ওর ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা নেই, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত আধুনিক ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তে। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সেই আত্মবিশ্বাস কর্পূরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখ গহ্বরে একটু তরল অবশিষ্ট শুকনো গলাটা ভেজে নিল তে। ঠান্ডা হাওয়ার মাঝেও হাতের তালু কেমন যেন ঘেমে উঠছে, পা দুটো কেমন যেন ঝিনঝিন করছে। তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হাঁটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল তে। প্রথমে ভিতরে গিয়ে জাঙ্কুকে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে। তে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো তে। দেখলো বরাবরের মতো ঘরমর অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউজে অর্ধসরা হয়ে বসে বাইক রাইড গেম খেলছে জাঙ্কুক। টেকে না দেখি ও পাশ থেকে তার গমগন আওয়াজ ভেসে এলো, কি চাই? থানকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানে হেডফোন খুলে পেছনে তাকিয়ে জাঙ্কুক কটমট করে বলল, থান কি তোর বাপের সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি? থান তো আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস? আচ্ছা আয়। দিনের বেলাতেও পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। সে একটু শুষ্ক ঢোক দিলে শুধালো, কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো? সেটা তোর ইচ্ছা, ডিপেন্ড অন ইউ। বলেই আবারও পিছনে ঘুরলো জাঙ্কুক। এর অজানা এক বিশ্বাস, জাঙ্কুকের কাছে গেলে জাঙ্কুক কিছুই বলবে না। সে বিশ্বাস থেকে পা টিপে টিপে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল তে। তে পাশে এসে দাঁড়াতেই জাঙ্কুক বলে উঠলো, পাশে বস। তে তাই করলো। চুপচাপ জাঙ্কুকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। তে বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের উপর মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়লো জাঙ্কুক। জাঙ্কুকের এরকম কর্মকাণ্ডে তে নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে ছোট মেধহীন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তাল মিলিয়ে যে ওঠানামা করছিল, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তে এমন স্ট্যাচু হয়ে আছে দেখে জাঙ্কুক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস নিচ্ছিস না কেন? মরে যাবি তো? নিচ্ছি তো। কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করেছে, এখন ঘুমাবো। যতক্ষণ ঘুমাবো হাত যেন মাথা থেকে না নড়ে। জাঙ্কুকের কথায় তে খুব বেশি অস্তিত্ব হলো না। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে তে ঠোঁট টিপে হাসতে হাসতে মনে মনে বলছে, কাল রাতে যে পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। জাঙ্কুকের ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাঁচকি সুরে বলে উঠলো, তে। জাঙ্কুক এবার উপর হয়ে শুয়ে বলল, তুই পুরোপুরি আমার হয়ে যা। বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো, একটু বকবো না, একটু মারবো না। জাঙ্কুকের কথা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌতে শুনেছি কিনা শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে সুজি। ভাইব্রেট মোডে থাকা ফোনটা সে তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। সুজিকে ফোনটা কানে তুলতেই ও পাশ থেকে জেহব বলে উঠলো, তোমাকে দেখতে ইচ্ছা করছে সুজি। কি করে দেখবেন? এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়ে
দিয়েছি। মা এসব একদম পছন্দ করে না। আমি তোমাকে দেখতে চাই, ব্যাস। কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। দেখি গ্লোসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে। হয়তো সাথে কেউ ধরিয়ে দেবে মা। নো প্রবলেম, ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে তেও অটোমেটিক ম্যানেজ। সারাদিন পর গোধূলি লগ্নে ঘুম ভাঙলো জাঙ্কুকের। আর মোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠলো ঘুমন্ত এক মায়াপুরীর স্নিগ্ধ মুখোশটি। এটাতে জাঙ্কুকের ব্যক্তিগততে, যে এই মুহূর্তে জাঙ্কুকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনো জাঙ্কুকের চুলের ভাঁজে নিবদ্ধ। আজ যেন জাঙ্কুক বেশ খুশি হলো। থেকে দেখতে দেখতে জাঙ্কুকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতার জড়ানো হাসিটা। পরক্ষণে হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে নিল জাঙ্কুক। অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে তের গায়ে জড়িয়ে দিয়েই সোজা চলে যায় দোতলায়। তের যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা। কোনো মতে ঘুম ঘুম চোখে উঠে বসে। চারদিকে পর্যবেক্ষণ করে আটকে ওঠেতে দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করতে লাগে। এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি? উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখলো তে। চোখ যায় কিচেনের কাউচের দিকে। সেখানেই বসে বসে কফি খাচ্ছে জাঙ্কুক। তার পরনে লেদার জ্যাকেট, পাশেই হেলমেট রাখা। দেখে বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাড়িয়ে ফেলবে ভাবতেও পারেনি তে। এই মুহূর্তে মায়ের করা হাজারটা পোস্টের ভয়ে তটস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবে দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে জাঙ্কুকের জামাটা টেনে ধরে কান্না সুরে বলতে লাগলো, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসায় কিভাবে ফিরবো? ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে তো যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, ঝোপকে কল দিয়ে আসতে বলেছি, তোকে নিয়ে যাবে। জাঙ্কুক দিয়ে আসবে না এটা শুনে তে একটু অভিমানী হলো না। তবু বাচ্চাদের মতো জাঙ্কুকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। জাঙ্কুক এবার ডেকে নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার বারণ করেছি আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কেন বারণ করেছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? এবার জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। জাঙ্কুকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে তে খানিকটা ভরকে গেল। মাথা উঁচু করে এক নজর জাঙ্কুকের দৃষ্টি পরক করলো। ও এগিয়ে আসার তালে তালে পেছতে পেছতে শুকনো ঢোক গিলছে তে। কি লাগবে? এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? আপনি এগোচ্ছেন তাই ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? জাঙ্কুকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তে পিঠ গিয়ে ঠেকলো কাঁচের দেওয়ালে। জাঙ্কুক ধীর পায়ে তের খুব কাছে এগিয়ে এসে ওকে এক টানে ঘুরিয়ে দিল। তে এখনো কাঁচের দেওয়ালের সাথে সিটিয়ে আছে। তীব্র হাড় স্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট হৃদয় জোড়া। জাঙ্কুক এক হাতে তের রেশমি মতো চুলগুলো পিঠে থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল। অন্য হাত দিয়ে এক টানে খুলে ফেললো পিঠের উপরে ফুল করে বাঁধা টপসের লম্বা ফিতাটা। হঠাৎ করে ফিতাটা খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলা হয়ে গিয়েছে। তে হাত পা কেন যেন স্থির হয়ে গেল। কোনো এক অদৃশ্য শক্তি ওকে আটকিয়ে দিয়েছে। মুখ ফুটে কথা বলার বাক শব্দটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের তরণে তরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ খিচে বন্ধ করে আছে তে। তে এখনো কাঁচের দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ঘোর লাগা চোখে তের ফর্সা কামুক পৃষ্ঠ দেশে তাকিয়ে একটা শুকনো ঢোক দিল। অতঃপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরলো। মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মধ্যে ধূমকেতু হলকার মতো হঠাৎ জ্বলে উঠলো। আবদ্ধ অনুভূতি শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো জেহব। ভাই, তে কোথায়? আমি জেহব ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে তের পিঠ ঢেকে দিল জাঙ্কুক। অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলো, তুমি গিয়ে গাড়িতে ওয়েট করো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। জেহব হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। জাঙ্কুক আবারও তের জামার ফিতায় হাত দিল। এবার তে সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলতে লাগলো, কি করছেন? কিছু করব না, পিছনে ঘোর, ফিতাটা লাগিয়ে দেই, তোর না লেট হয়ে যাচ্ছে। তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক আলতো হাতে ফিতাটা লাগাতে লাগাতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। তে আপাতত হ্যাঁ না কিছুই বলার অবস্থাতে নেই। গোল গোল গাল দুটো রক্তরাঙ্গা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। তের কান দুটো কেমন যেন লাল হয়ে গেছে। মুখ তুলে আর জাঙ্কুকের চোখের দিকে যাওয়ার সাহস হলো না তের। কোনো মতে ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে বের হয়ে গেল বাড়ি থেকে। তারপর সোজা গাড়িতে গিয়ে বসলো। তে বেরিয়ে যেতেই থান জাঙ্কুকের পায়ের কাছে এসে মিউ মিউ লাগিয়ে দিয়েছে। জাঙ্কুক থানের দিকে তাকিয়ে উপহাস করে হেসে বলতে লাগলো, তোর মালকিন তোকে না নিয়ে চলে গেল। সেম অন ইউ থান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে 8টা কি 8:30। তবু ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে তের। দুশ্চিন্তা যুক্ত শুকনো অধর যুক্ত বারবার ভিজে যাচ্ছে জিভ দ্বারা। জাঙ্কুকের বাড়ি থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়গুড়ে মেঘ ডাকছে। এদিকে মা নিশ্চয়ই রেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে কে জানে। তখন একসঙ্গে এতগুলো মিথ্যা কথা কি করে বলবে তে? জাঙ্কুকের বাড়িতে গিয়ে
গিয়েছে সেটাই বা কিভাবে বলবে। মা আর জাঙ্কুকের সম্পর্ক তো এতটাও স্বাভাবিক নয়। তে যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে, তখনই নীরবতা ভেঙে পাশ থেকে জিহব বলে ওঠে, এসে গিয়েছে। জিহবের কথাই ধ্যান ভেঙে যায় তের। গাড়ির জানালা দিয়ে এক ঝলক উকি দিয়ে নিচে স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের ভবনের দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বের হয়ে যায় তে। এগিয়ে গিয়ে গেট খুলতে লিফটের সামনে দেখতে পায় লিফট এখনো 24 তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত তে মনে মনে ভাবতে লাগলো, আমি তো কেবল 3 তলায় যাব, এই লিফটের জন্য ওয়েট করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াই উত্তম। ভাবনার সাথে কাজের মিল রেখে তে দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাঝ বরাবর আসতেই ঘটলো বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল তে। তার আগেই ওকে 2 হাত দিয়ে সামলিয়ে নেয় লোকটা। আক্রোশিক মাত্রায় বলে ওঠে, ঠিক আছো পিচ্চি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো তৎক্ষণাৎ খুলে গেল তের। তাকিয়ে দেখতে পেল ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট ব্রাইট ওকে সামনে রেখেছে। ব্রাইটকে দেখা মাত্রই কেমন মেজাজটা চওড়া হয়ে গেল তের। সেই সাথে ব্রাইডের দেওয়া অসহ্য নিকনেম। ও কোনো রকম নিজেকে সামনে নিয়ে কটা গলায় বলে উঠলো, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলায় কি করছেন? ধান্দা কি সেটা বলুন তো? কোনো ধান্দাই নেই ম্যাডাম, পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের, সেই সাথে 2 তলার কর্নারটাও আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি, সেই হিসাবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি? ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিক, কিন্তু কথার মাথায় খোঁচা দিতে এক চুলো ছাড় দেয় না, বড্ড শিয়ানা। ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন উই আর নেভার হ্যাপি নেবারহুড। নেবারহুড না ছাই, এখন থেকে এই কার্টুনকে সারাক্ষণ সহ্য করতে হবে। কি দেখে যে এই বিল্ডিং এ উঠেছিল মা কে জানে। এই পিচ্চি পাখি, কিছু ভাবছো? ব্রাইডের কথায় তে না বোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে যেতে যেতে বিরক্ত সুরে বলে উঠলো, আপনার ঢঙ্গি ডাক শোনার সময় নেই, তারা আছে আমার। এক প্রকার দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে বাসার ভিতরে প্রবেশ করে তে। সুজি তখনও ড্রয়িং রুমেই বসা ছিল। তে ভিতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কাল বিলাম না করে সুজিকে শুধায়, আপা মা কোথায় রে? মা তো সেই বিকাল থেকে ঘুমাচ্ছে, কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম, নয়তো মা যে বিচক্ষণ ঠিক কোনো না কোনো ভাবে ধরেই ফেলতো আমি ভার্সিটি নয় অন্য কোথাও গিয়েছিলাম। তোর কি হয়েছে বলতো? আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় হারিয়ে যাস? কাহিনী কি সত্যি করে বল। আরে দূর, কোনো কাহিনী নেই, দেরি হয়ে গিয়েছিল তাই ভয়ে ছিলাম আর কি। যাই একটু পানি খাই। নিজের বেঁচে যাওয়ার শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামলাতে দিয়ে তে ডাইনিং রুমের টেবিলের দিকে এগিয়ে গিয়ে তে পানি খাচ্ছিল। তখনই ওর পেছনে এসে দাঁড়িয়ে সুজি বলে, তে তোর জামার ফিতাটা এরকম গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার ফিতা এরকম গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস। কথাটা শেষ করেই অট্ট হাসিতে ফেটে পড়ে সুজি। এদিকে তে অবুঝের মতোই নিজের পেছনে হাত দিয়েই মনে পড়ে যায় এটা জাঙ্কুকের কাজ। তখন জাঙ্কুক ওর জামার ফিতাটা টান মেরে খুলে ফেলেছিল, তারপর নিজেই বেঁধে দিয়েছিল। কিন্তু এভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায়? লজ্জা, সংকোচ, বিরক্ত তিনটাই সংমিশ্রণে তের চোখ মুখ বুজে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখন শরীরটা কেমন যেন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতা বাঁধতে না পারায় অযোগ্যতায় জাঙ্কুকের উপর রাগও হচ্ছে খুব। সুজি সেই কখন থেকেই এক ধানে দাঁত কেলিয়ে যাচ্ছে। তে নিজের মূর্খতা এড়াতেই কোন রকম সুজির পাশ কাটিয়ে রুমে চলে যায়। তে মাথা নুয়ে চলে যাচ্ছিল, এটা দেখে সুজি আবার একটু শয়তানি করে বলে ওঠে, এই যে পিচ্চি পাখি, পরের বার ফিতা না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন, আমি লাগিয়ে দিব। তবু এরকম গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। আপা তুইও? তে আর কি বা বলবে, ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলতে লাগলো, তুই ভুল ভাবছিস আপা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ। সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ শুকনো নজরে পর্যবেক্ষণ করছে সেহন। সামনে থাকা তরল পদার্থের দিকে এতক্ষণ গভীর মনোযোগ যে বারবার অজানায় নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে সে। সেহন বরাবরই ছাত্র হিসাবে 100-তে 100। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যেস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়াতে পারেনি মেধার মস্তিষ্কর কারণে। শুধুমাত্র তুখর মেধার তরুণ সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোক চক্ষুর আড়ালে। এর মতো সহজ সরল মেয়েটাও তার ভুক্তভোগী। সেহন একটা দুইটা নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত, যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না। মেয়েদের প্রতি ওর
অন্যরকম নেশা। আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ, তের বয়সে কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলায় বরাবরই সেহন পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে সেহনের থেকে মনোযোগ আর ডেডিকেটেড মানুষ বোধহয় দুটো নেই। এই জন্যই তো মেয়েরা সেহনের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে। যদিও বা সেহন অনেক বেশি নারী আসক্ত, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে, কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না সেহন। ওই মুহূর্তে সেহনের পাশে সেই কখন থেকে ওরই ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে, সেটা গভীর মনোযোগী সেহনের দৃষ্টিগত হয়নি এ পর্যন্ত। কি করে হবে, সেহন তো সেই কখন থেকে একদিনে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে আছে, তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেললো সেহন। লিও খানিকটা অবাক হয়ে শুধালো, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে দেখি? কই কই কিছু না, মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেও না, কাচের বোতলে তরল জাতীয় কিছু একটা স্পষ্ট দেখেছি আমি। সেহন এবার এগিয়ে গিয়ে লিওর কাঁধের উপর হাত রেখে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো, তাই চোখে ভুল ভাল দেখছো। আমিও খাইনি কিছু। চলো ক্যান্টিনে গিয়ে দুজন মিলে লাঞ্চ করে আসি, আমার ট্রিট। ওকে ব্রো, লেটস গো। সেহন লিওর সাথে হাসতে হাসতে বের হয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের ছোট বোতলটাকে আরো একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষার প্রহর গোনার মতো ধৈর্যের কাজ বোধহয় আর কিছুই নেই। তা গত 2 দিনে হাড়ে হাড়ে টের পেয়েছে তে। সেদিন জাঙ্গুক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে, সে আসবে। তে না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা করছিল ঠিকই, তবে নির্দয় জাঙ্গুক তার কথা রাখেনি। এদিকে 2 দিন ধরে জাঙ্গুককে না দেখতে পেয়ে বুকের ভিতরে সুপ্ত চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তের। আজকাল খেতে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটিতে যেতে কোনো কিছুতেই ভাল লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, না হয় ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজে থাকে। এখন তো মাঝে মধ্যে বারান্দায় গড়িয়ে চোখ দুটো হাতড়ে বেড়ায় ভবনের পেছনে থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি। সেদিনের মতো হুট করে দেখা হলে হয়তো হতে পারে রকচটা ছনছাড়া ব্যাপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেও তো থাকতে পারে। কিন্তু না, পরপর 2 দিন তের ভাবনা মিথ্যা প্রমাণিত হলো। জাঙ্গুক আর এমুখো হলো না। মনে মনে আশাহত হয়ে তে ভাবতে লাগলো, আমি আসলেই একটা বোকা। জীবন জাঙ্গুকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে, সেটা ভাবাও ভুল, চরম ভুল। আর না আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ, আমি সবসময় একটু বেশি আশা করি। গত 2 দিন মন মস্তিষ্কের দোটানা পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করে ঘুমাতে গেল তে। অযথা অপারক ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানা গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জর্জরিয়ে ক্লান্ত নেমে এলো ওর শরীরে। চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে। চোখ দুটো কেবলই বুজে যাবে, তখনই দরজায় সশব্দে কড়া নেড়ে উঠলো সুজি। এমন হঠাৎ আওয়াজে চমকে লাফিয়ে উঠলো তে। তরন্ত ভাবনা কেটে যেতে বুঝতে পারলো বাইরে থেকে আপা ডাকছে ওকে। তে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই সুজি নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, জি হোক সাহেব, কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়ে। দেখ তো কি বলবে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও সুজির কথার আগামাথা কিছুই তের বুঝে আসলো না। জিহু বাবার কি বলবে এত রাতে, তবু হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ফোনটা কানে ধরলো তে। এই পাশ থেকে হ্যালো বলতেই জিহু বলে উঠলো, ভাই কনফারেন্সে আছে, কথা বলো। জাঙ্গুকের কথা শোনা মাত্রই তের পিলে চমকে গেল। এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করে কাঁপতে শুরু করলো। হৃদয়ের সুপ্ত চিনচিন ব্যথা মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠলো। তে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজা সপাটে লাগিয়ে দিল। চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর, বারান্দায় আয়। তের মনে হলো কতগুলো দিন পর এই রাগে রাগে আওয়াজটা আবারও শুনতে পেল। হ্যাঁ বা না কোনো কিছুই না বলে ফোনে কানে নিয়ে তে ছুটে গেল বারান্দায়। বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতেই দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনেছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল। তার চোখে চোখ পড়তেই কেমন কতর করা ডগার ন্যায় নেতিয়ে পড়লতে। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে ওর পুরো শরীর। জাঙ্গুকের ওই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই তে। তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। তৎক্ষণাৎ জাঙ্গুক পুনরায় বলে ওঠে, নিচে আয়, তোকে দেখবো। তে জাঙ্গুকের পানে সংকোচিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসবো? মা আর আপা দুজনেই জেগে আছে। আমি এত কিছু জানি না, হয় তুই নিচে আসবি, না হয় আমি উপরে আসছি। আরে না না, একটু
একটু আওয়াজ করেই চেঁচিয়ে উঠল তে। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কেন এরকম করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে। তোর লিগ্যাল গার্জিয়ান কে তে? আপনি তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস তাহলে আজকেই তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বউয়ের মুখ দেখার জন্য এত দূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। আসছি, একটু ওয়েট করুন। মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলেও 10 মিনিটের মাথায় ঠিক নেমে এলো তে। মাথায় আজকেও সেই দিনের মতোই ঘুমটা টানা তার। জাঙ্কুক বাইকে হেলান দিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে এগিয়ে আসতে জাঙ্কুক তার মাথার চুলগুলো হাত বুলাতে বুলাতে বলে, 5 মিনিট লেট। এভাবে কেন বলছেন? কত কষ্টে লুকিয়ে চুরিয়ে বের হয়েছি, আপনি তা জানেন? কতদিন লুকাবি এভাবে? জানি না। এবার জাঙ্কুক তের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধায়, আমাকে মিস করিসনি? তে জবাব দিল না। জাঙ্কুক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কিনা। কি আছে এতে? খুলে দেখ। জাঙ্কুকের কথা মতো প্যাকেটটা খুলতে বের হয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে তের চক্ষু চড়ক গাছ। ও তৎক্ষণাৎ অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়, তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? এভাবে কেন বলছেন? এবার জাঙ্কুক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল, আর কিভাবে বলবো? কাছে আয়। জাঙ্কুক তের প্রতিক্রিয়ার অপেক্ষা করলো না, বরং নিজ হাত দিয়ে তেকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে আছে। আবছা আলোয় তের সুন্দর কোমল মুখশ্রীতা নিষ্প্রভ চোখে পরক করছে জাঙ্কুক। দূরত্বটা খুব একটা নয়, তবু ওর কোমর চেপে ধরে আরো খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিল জাঙ্কুক। তে এবার পুরোপুরি জাঙ্কুকের বাঁধনে। পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। মেঘ ভেজা দমকা বাতাসে চারদিকে মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। জাঙ্কুক আর তের মাঝে সেই তখন থেকেই নীরবতা বিরাজমান। দুজনের মাঝে যে শব্দটুকু হচ্ছে তা কেবল হৃদয় স্পন্দনের গতিবেগ। জাঙ্কুক আলতো হাতে তের গাল ছুঁয়ে দিয়ে হিসিয়ে বলল, আই মিস ইউ হার্টবিট। এতক্ষণে নীরবতা ভেঙে হঠাৎ জাঙ্কুকে এরকম স্বীকারোক্তিতে কেঁপে উঠল তে। শরীরের সাথে সাথে কম্পিত ছড়িয়ে পড়লো সমগ্র মুখমণ্ডলে। তে টিক টিক করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক দিল জাঙ্কুক। ভাবতে লাগলো কি করবে ও এখন? নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে নাকি তের কথা ভাববে? জাঙ্কুক নিশ্চুপ হয়ে আছে দেখে তে নিজে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাত বেড়েছে, আমি এখন আসছি। কথা শেষ করে তে দু কদম পা বাড়াতেই পেছন থেকে ওর ওনা টেনে ধরে জাঙ্কুক। সঙ্গে সঙ্গে তে ঘাড় ঘুরিয়ে বলে, ওড়না কেন টেনে ধরেছেন? জাঙ্কুক এবার তের ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের কাছে টানতে টানতে বলল, কাছে আয় বলছি। তে না চাইতেও পুনরায় জাঙ্কুকের কাছাকাছি এলো। জাঙ্কুক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলতে লাগলো, হার্টবিট রাইট নাও। আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। বি পেশেন্ট, ওকে? কি করবেন? জাঙ্কুক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এক হাত তের কাঁধের পিছনে দিল। ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছুঁয়ালো তের তুলতুলে নরম গোলাপি অধরে। জাঙ্কুকের সাথে সাথে তেও এবার আক্রোশাত দু চোখ খিচে বন্ধ করে নিল। দু হাত দিয়ে খামচি ধরলো জাঙ্কুকের শার্ট। ভেতরে দীর্ঘ নিঃশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে ধূমকেতু হলকার মতো শিউরিত ছড়িয়ে পড়ছে শরীরের রঞ্জে রঞ্জে। অনুভূতি শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছুই অনুভব করতে পারছে না তে। খানিক বাদে জাঙ্কুক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক তের মুখটা পরক করে নিল। বিরক্তির লেশ মাত্র নেই ওর চোখে মুখে, যা আছে কেবলই ভয় তুল্য অনুভূতি। তের মুখ ভঙ্গিমা আর মনতার দৃশ্য দেখে একটুখানি তিরক করে হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে তের তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠগত করে নেয় জাঙ্কুক। এবার আর রয়ে শোয়ে নাই, অনেকটা গভীর ভাবে মিলিত হয় দু জোড়া অধর। কোনো এক অজানা কারণে তের বুঝে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ওজসিক্ত নোনা জল, যা চুপচাপ করে গিয়ে সহ্যতে ঠাঁই নিচ্ছে জাঙ্কুকের শার্টের উপর। জাঙ্কুকের চুম্বনের গতি বেগে তালে তাল মিলিয়ে তের ছোট ছোট হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে জাঙ্কুকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রাতিরিক্ত উত্তেজনা হৃৎপিণ্ড তখন ফেটে পড়া উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে জাঙ্কুকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে তের মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সেই কখন। ভেতরের উথল পাথার অনুভূতিতে তের প্রাণ যায় যায়, তবুও এক চুলো ছাড় দিচ্ছে না জাঙ্কুক। All the girls are living to get a big boy. I need a big boy. I want a big boy. আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ, এত কিছু গ্রোসারি দিয়ে কি করবে তুমি সুজি? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফাঁদ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে
তোমাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। হ্যাঁ বুঝলাম। জিহুক ফোঁস করে নিঃশ্বাসটা ফেলে আঙ্গুল দিয়ে ইশারা করে পিছনে টের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা ব্রাইডকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? আরে মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো, টুক করে নিবে যান। তাহলে আপনার নামটা ব্রাইড কে রেখেছে শুনি? তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য। পিচ্ছি নয় তো কি, দেখো এখানে সবার থেকে সাইজে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে, তাই আপাতত নিজেরটাই নিয়ে ভাবুন। কথাটা শেষ করে তে মুখ ঝামটি দিয়ে অন্যদিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনরূপ বাইকারের জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক টি শার্ট আর ওভার সাইজের ডেনিম পরে এসেছে। হেলমেটটা খুলে এদিকে এগিয়ে আসছে জাঙ্কুক। জাঙ্কুককে দেখে তে ছুটে গিয়েই সুজির ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? হ্যাঁ তাই তো জিহুক সাহেব, জাঙ্কুক ভাইয়াকে কেন ডেকেছেন? আমি তো ভেবেছিলাম তে একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে তের কি হতো, তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে। জিহুকের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক সেখানে এসে হাজির হয়। জাঙ্কুক আসা মাত্রই তে কাচুমাচু হয়ে সুজির পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছনে হাঁটিয়ে জাঙ্কুক সবার আগে তের দিকে তাকিয়ে ভুরু কুঞ্চিত করে বলল, তুই অন্যের পেছনে দাঁড়িয়ে মোচড়ামুচড়ি করছিস কেন? কি সমস্যা? কই না তো। তোমরা কোথায় যাবে বলছিলে? হ্যাঁ বলেছিলাম তো। ইউ ক্যান গো নাও, সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। মানে ভাইয়া, তের একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। জাঙ্কুক এবার তের দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। জাঙ্কুক এক পলক তাকিয়ে বলল, রাখবো। সুজি আর ঝোঁক চলে যেতেই ব্রাইড তের কাছে এসে বলল, এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। ব্রাইডের পিচ্ছি সম্বর্ধনায় তে আটকে উঠে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ব্রাইডের দিকে এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? ব্রাইড ঘুরে দাঁড়িয়ে প্রথমে জাঙ্কুকের মুখের দিকে চাইলো। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসার গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশেষে এই সুদর্শন লোকের ছবি দেখেছিল ব্রাইড, তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জাঙ্কুকে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। জাঙ্কুক তো প্রথম চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দিতে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেও বিভ্রান্ত হয়ে গেল। কিছু উপরোক্ত না পেয়ে তের হাতে থেকে ছো মেরে বাজারের লিস্টটা ব্রাইডের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় ব্রাইড। ব্রাইড চলে যেতেই তের হাত চেপে ধরলো জাঙ্কুক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? টাকা আমার দিকে। পারবো না। কেন পারবি না? টাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারবো। পারবো না বলছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? তের না তাকানোর কারণ বুঝতে পেরে জাঙ্কুক ঠোঁটে চিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা টাকাটা হবে না, চল। কোথায় যাবো? জাঙ্কুক হেলমেট পরে আর একটা তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। দেখেছেন চারদিকে কেমন মেঘ করেছে, একটু পরে বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাবো না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? জাঙ্কুকের ধারালো কথায় খানিকটা ভয় পেয়ে উঠে বসলো তে। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। ধরলাম তো। ওইদিকে দেখ। জাঙ্কুক যেদিকে ইশারা করলো তে জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরে আরেকটা বাইকার কাপল সিগনালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটার কোমর দু হাত আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই। তে সেদিকে থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। জাঙ্কুক টের কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ জাঙ্কুকের পিঠের উপরে হুমড়ে খেয়ে পড়ে তে। অজান্তেই হাত দিয়ে খামচে ধরে জাঙ্কুকের টি শার্ট। জাঙ্কুক একটু হেসে তের খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেয়েধীন পেটের উপরে রেখে দেয়। নাও পারফেক্ট। বাইক চলছে, তবে তে জাঙ্কুকের থেকে নিজেকে সরায়নি। উল্টো সময়ে বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথা এলিয়ে দিয়েছে জাঙ্কুকের পিঠের উপর। এখন ওদের মাঝে সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝে ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। তে যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝরাতায় ঝুম বর্ষায় আটকে পড়লো ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো রকম দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। তের পরনে টকটকা লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ে ওড়না দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক এগিয়ে এসে নিজেও তের ওড়নার মধ্যে ঠাঁই নিল। তে এবার একটু ভালো করে জাঙ্কুকের মাথার উপরে ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের ভেজা মুখমণ্ডলের দিকে পরখ করে বলল, আমি বরাবরই তোর আপনই ছিলাম, তুই বুঝতে পারিসনি, এটা তোর ব্যর্থতা। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়।
দাঁড়ায়। বোঝার চেষ্টা করে জাঙ্কুক আদতে কি বোঝাচ্ছে। জাঙ্কুক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে তের কোমল ফিনফিনে রক্তরাঙা ঠোঁটের জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। জাঙ্কুকও তার ঊর্ধ্বে নয়। ও এই মুহূর্তে তের ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কালকে রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় তের ঠোঁটের বাজে। শুধু চায় বললেও ভুল হবে। তের খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলো বটে। জাঙ্কুকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে তে লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। তবে এতেও জাঙ্কুক পিছপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে তের লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল তের গলার ভাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। জাঙ্কুকের এতটা কাছে আসা, এতটা ভারী আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারলো না অষ্টাদশী। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লোকালো জাঙ্কুকের বুকের মাঝে। তে কাঁপছে, ওর শরীরটাও তীব্র কাঁপুনিতে। জাঙ্কুকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে তের পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। এবার তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালো। আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না? এতগুলো বছর পরে এই প্রশ্ন করছিস, কি উত্তর দেব আমি? জাঙ্কুকের প্রতি উত্তরের গভীরতা আজ করতে পেরে তে আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরলো। আজ বোধ হয় তেও প্রেমে পড়েছে। কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালোবাসা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বীপ্রহ চলমান, অথচ বাহিরে ঝুম বর্ষা। তীব্র বর্ষায় চারদিকে প্রকৃতির সন্ধ্যা রূপ ধারণ করেছে। বৃষ্টির ঝাড় আর দমকা হাওয়া বারবার জানালার ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বিদ্যুতের ঝলকানি আর বাজ পড়ার প্রচন্ড আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবু হাট করে রাখা খোলা জানালার বাহিরে অঝোর বাড়িধারার প্রাণে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে সুজি। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটা কেমন যেন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মন বরাবর প্রশ্ন এসে উকি দিচ্ছে। তে ঠিক আছে তো? মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? জাঙ্কুক ভাইয়া আদৌ ওর সাথে আছে নাকি ওকে রেখে চলে গিয়েছে কে জানে। সুজি যখন দেখে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হলো জেহব। এটা জেহবেরই ফ্ল্যাট, তাই নিজ হাতেই সূর্যের জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। সুজির দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে জেহব বলল, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? তের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। একা কোথায়? ভাই তো আছে। জাঙ্কুক ভাইয়ের মতো মানুষ কি আর তের জন্য বসে থাকবে? সুজির কথায় জেহব মনে মনে একটু হাসলো। সুজি তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জীবন জাঙ্কুকের। আপাতত এইসব জানানো যাবে না, তের বারণ আছে। তাই জেহব কথা ঘোরানোর উদ্দেশ্যে সুজির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বললো আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যা কথা বলে বের হলাম, শুধু আপনাকে দেখবো বলে। তুমি শুধু আমার সুজি, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনোদিনও আসবে না। আমি শুধু আপনার, আপনি আমার প্রথম ভালোবাসা, আকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টেরও পায়নি কেউ। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার। যে হয়তো আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অগ্রতায় ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে সুজির ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো সুজি। না সুযোগ মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। একটা দুটো অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। জিহুপের এরকম রূপ দেখে উপায়ন্তর না পেয়ে একটানে ওর চশমা খুলে ফেললো সুজি। এবার জিহুপের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। সুজি চশমাটা চোখে পড়ে বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাহ, কি পাওয়ার! এটা কিন্তু মোটেও ঠিক না সুজি। কি ঠিক না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙ্গুল। আমি এতটাও কম দেখি না সুজি, এখানে 2টা আঙ্গুল। হায় হায় সর্বনাশ, এখানে তো 3টা আঙ্গুল। আমি তো মস্করা করে বলছি, যাতে তুমি এন্টারটেইন হও। বুঝলাম। আরে আপনি কানা হলেও সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নিব। তুমি সারা জীবন থাকবে আমার সাথে? আপাতত বাসায় যাব। মাকে মিথ্যা কথা বলে বের হয়েছি, সেটা মা গুণক্ষেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 2 বোন তোমাদের মাকে এত ভয় পাও কেন? কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যা কথা বলা, সত্যি লুকানো জঘন্যতম অপরাধ ছাড়া কিছুই না। তাছাড়া মায়ের বেশি আহ্লাদি আহ্লাদি ভাবও পছন্দ না। বুঝতেই তো পারেন, বিজনেস ওম্যান বলে কথা। ওই জন্য আমি আর তে ছোটবেলা থেকে ম্যাচিওর। তে যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালেই হয়নি।
জানেন, মাঝে মাঝে তো আফসোস হয় আমার, ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছা করে, এটা ওটা বায়না ধরতে মন চায়, কিন্তু আফসোস এখন কে মেটাবে আমার আবদার। সুজির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে এক টান মেরে নিজের বুকের উপর ফেলে দিল জেহব। আচমকা এরকম টানে তার সামলাতে না পেরে সুজির মাথা গিয়ে পড়লো জেহবের বুকে। জেহব সুজির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসতে সুজি একটু ভয় পেয়ে গেল। ও তাড়াহুড়ো করে জেহবের বুকের উপর থেকে মাথাটা তুলে নিল। জেহব সুজিকে একটু জড়িয়ে ধরে বলল, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিব, প্রমিস, এর বাইরে কিছুই করব না। বৃষ্টি মাথায় নিয়ে অনেকটা তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে দুবন। এবার শুধু চুপচাপ রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে মিসেস আয়ুর গম গম আওয়াজ ভেসে এলো। কোথায় গিয়েছিলে? ফ্রিতে সন্ধ্যা হলো কেন? কে কাচুমাচু করে সুজির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। সুজি এবার ঘুরে দাঁড়িয়ে বলল, এ মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে, তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যা কেন বলছো? বাজার তো সেই কখন নিয়ে এসেছে ব্রাইট। আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডে তো, তাই সবকিছু ডিসকাউন্ট চলছে, তাই আমরা দুজন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, ওই জন্য দেরি হয়ে গিয়েছে। এত দেরি করে ফিরলে তা কিছু কেননি কেন? পছন্দ হয়নি তাই। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনার সাহস হয়নি? তোমাদের আমি খুব ভালো করে চিনি। মনে রেখো, জেগে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সেই হিসাবে কোম্পানির তোমরাও মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? এবার কিছু বুঝতে না পেয়ে বলল, বাকি 70% তাহলে কার মা? মিসেস আইয়ু সর্বদাই সুস্পষ্টবাদী, তাই তিনি সাহস করে বলল, জিয়ন জাঙ্কুকের। কিন্তু ছেলেটার খুব বেশি আত্ম অহংকার, শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানির ধারের কাছেও ঘেসে না। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সম্রাট ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জিয়ন জাঙ্কুক। মায়ের অগ্নিমূর্তি তরলে পরিণত হতে হতে তে আর সুজি দুজন একসাথে রুমে ঢুকে গেল। তে একদম ভিজে গেছে, শরীরটা কেমন কুসকুস করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তে চলে যায় শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হতেই পিলে চমকে ওঠে ওর। দেখলো সুজি একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ডে বসে জাঙ্কুক দিয়েছিল তেকে, বিয়ের মোহরানা স্বরূপ। কিন্তু এটা নিয়ে সুজি কি করছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তে দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা টান মেরে নিয়ে নিল সুজির কাছ থেকে, আর ডয়ারে রাখতে রাখতে বলল, এটা দিয়ে কি করছিস তুই আপা? তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম, জাঙ্কুক ভাইয়ের নাম মনে হলো, উনি তোকে চেক কেন দিয়েছে? আরে ভার্সিটির সেমিস্টারের ফি দিয়েছিলেন, কিন্তু আমি তো বোকার মতো সেটা ঘরেই তুলে রেখেছি, জমা দিতে ভুলে গিয়েছিলাম। তের কথা কেন জানি না পুরোপুরি বিশ্বাসযোগ্য হলো না সুজির কাছে, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড় ছিল। তবে ও পুনরায় কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না। তার আগে চোখ গিয়ে ঠেকলো তে ঘাড়ের কাছে রক্ত রঞ্জিন হয়ে থাকা কালচে বেগুনি দাগের উপর। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। সুজি সহসা এগিয়ে গেল, তের গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলায় কি হয়েছে তোর? কে কামড় দিয়েছে? সুজির কথায় দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়ালো তে। দেখলো গলা আর ঘাড়ের মাঝ বরাবর ছোপ ছোপ কালচে দাগ। অতঃপর মনে পড়ে গেল দাগগুলোর আসল উদ্দেশ্য, বিকালের সে বেসামাল অনুভূতি, জাঙ্কুকের ঘোর লাগানো চাহনি, আর তারপর হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তে কান দুটো কেমন গরম হয়ে উঠছে তের। কি হলো, কিছু বল, কি করে ব্যথা পেয়েছিস? কি বলতো আপা? তখন অনেক বৃষ্টি হলো না, সেই বৃষ্টির মাঝে একটা বড় সড়ো পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল, আমি টেরই পাইনি, এখন দেখছি এরকম লাল বর্ণ হয়ে আছে। ইসে, কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার ইনফেকশন হয়ে যায়। আয়, আমি একটু মলম লাগিয়ে দেই। হ্যাঁ না, কিছুই বলতে পারলো না, চুপচাপ বসে বসে দেখতে লাগলো। তারা পাতার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নতে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্ততম দিনকে কাটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরনী জুড়ে। সারা বিকালে ঝুম বর্ষণের ফলস্বরূপ এখন ইকো পার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষ তো দূরেই থাক, এটা কাকপক্ষীও নজরে আসছে না। ইকো পার্কের সরু রাস্তায় ম্যাপল পাতার ছড়াছড়ি, টকটকে সুন্দর সরাসরি বেঞ্চগুলো ভিজে চুপচুপ হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধ্যাবেলায় একটুখানি একা একা হাঁটবে বলেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ট্র্যাক স্যুট পরে বের হয়েছে জিমিন। সাথে আর কেউ নেই, ও অবশ্য একা থাকতে বেশি পছন্দ করে, ওই জন্য এই নির্জন ইকো পার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটলো বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হলো একটা সুপরিচিত মুখ। ছাতা হাতিয়ে দাঁড়িয়ে একটা অল্প বয়সী মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে সুগা। কিন্তু এরকম নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্ব কথা বলছে ওরা দুজন, আর মেয়েটাই বা কে? ভাবনায় পড়ে গেল জিমিন। ওদিকে সুগা কথা বলাতে এতই ব্যস্ত যে ওর পেছনে সে কখন থেকে জিমিন দাঁড়িয়ে আছে ও সেটা টেরই পায়নি। জিমিন বরাবরই সুগার কাছ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ এরকম অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হলো না ওর। উল্টো বিরক্ত লাগতে শুরু করলো প্রচন্ড রকম। জিমিন কিছু একটা ভেবে এগিয়ে এসে পেছন দিক থেকে সুগার বাহু ধরে জোরে জোরে হাত দিয়ে ঠোকা দিল। সুগা পেছনে ঘুরে আচমকা জিমিনকে দেখে একদম অবাক হয়ে গিয়েছে। জিমিন,
তুই এখানে? পরক্ষণের সামনের মেয়েটার দিকে এক নজর পরখ করে জিমিনকে নিয়ে একটু দূরে গিয়ে সুগা বলল, তুই এখানে কি করছিস কাকা? মেয়েটা কে সুগা? আছে, বলা যাবে না। তুই আমার সাথে মজা করছিস? জিমিনের হঠাৎ রেগে যাওয়াতে সুগার ভালোই লাগলো। ও জিমিনের রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেট বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে সুগা? হবে আমার লাইফের ইম্পর্টেন্ট কেউ। তুই এত রিয়েক্ট কেন করছিস? খুব ইম্পর্টেন্ট কেউ, তাই না? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। সুগা কথাটা বলেছে ঠিকই, কিন্তু এর পরবর্তীতে জিমিন এমন পদক্ষেপ নেবে মোটেও কল্পনা করেনিও। সুগা দেখলো রাস্তার পাশ থেকে একটা বড়সড় ইটের টুকরা কুড়িয়ে নিয়ে এসে রেগে মেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে জিমিন। জিমিনের এরকম রণমূর্তি দেখে মেয়েটা নিজেই ভয় পেয়ে গিয়েছে। ওই পাগলির হাতে নিজের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই ওর থেকে ছুট লাগালো মেয়েটা। জিমিন দমে যাওয়ার পাত্রী নয়, ও নিজেও সমান তারে ছুট লাগালো মেয়েটার পিছনে পিছনে। এদিকে সকল ঝামেলা আর উৎসব বেচারা সুগা কিছু বুঝে ওঠার আগে জিমিন মেয়েটাকে তাড়া করে হাঁপানি রোগী বানিয়ে ছেড়েছে। এবার সুগা আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে গিয়ে দু হাতে চেপে ধরলো জিমিনকে। জিমিন একটা ঝাঁকি দিয়ে বলে উঠলো, ছাড় আমাকে তুই। ইম্পর্টেন্ট মানুষ হওয়া দেখাচ্ছি ওকে আমি। বজ্জাত মেয়ে অন্য জিনিসে নজর দেয়। বিশ্বাস কর জিমিন, জান আমার ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট হয়। তুই থাম একটু, আমি খুলে বলছি। সুগার কথায় জিমিন একটু শান্ত হলো। সুগা জিমিনের হাতে ইটের টুকরাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমাদের ভার্সিটিতে পড়ে মেয়েটা, জাঙ্কুকের স্টুডেন্ট। গত কয়েকদিন যাবত ওর ছোট বোন হঠাৎ মিসিং, তাই জাঙ্কুক ওকে আমার এজেন্সি কার্ড দিয়েছে আর আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা দুর্দশা। তখন থেকে সেটাই নিয়ে আলাপ করছিলাম আমরা। তাহলে আমাকে মিথ্যা কেন বললি? কি সুখ পাস তোরা আমাকে মিথ্যা বলে? তুই এত কেন জেলাস? আর একটু আগেই আমার জিনিস করে যে কি যেন বললি, আমি কিন্তু শুনেছি। এবার জিমিন ঘাড় ঘুরিয়ে অন্যদিকে যেতে যেতে বলল, তোর সাথে কথা নেই, যথেষ্ট কষ্ট দিস আমাকে। জিমিন হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও বেমানি করেছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আছে সামনের দৃশ্যপট। গলার মধ্যে তলা পাকিয়ে আছে এক রাশ না পাওয়ার কষ্ট। অথচ আজ সুগাওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেললো। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারলো না জিমিন। তার আগে পেছন থেকে জাপড়ে ধরলো সুগা। পনিটেল করা চুলগুলোর মাঝে হাজারো চুম্বক খেতে খেতে বলল, আই এম সরি, আর কখনো এমন হবে না। আই এম সরি, সত্যি সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল, বুঝতে পারিনি আমি। জিমিন এবার ঘুরে উঠে ঠাস করে চল লাগিয়ে দিল সুগার গালে। কেন বুঝিসনি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দেয়নি কখনো। তোর এত এত পাগলামি বাচ্চামি সবকিছু সহ্য করে এসেছি। তোর কি মনে হয় সেটা কেবলই তোর কথা ভেবে সিম্পাতি দেখিয়েছি আমি এতটাও ভালো মেয়ে নই সুগা। তোর করা প্রত্যেকটা পাগলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই, তাই তো কখনো তোকে বারণ করি না। কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ হ্যাকার, তাহলে এতটুকু জিনিস তোর মাথায় ঢুকলো না কেন? হ্যাঁ? জিমিনের এক নাগারে কথার অভিযোগের বহরে হুট করে ইতি ঘটালো সুগা। ওর নরম অদল যুগলকে নিজে দখলে নিয়ে নিল। এর আগে কি সুগা জিমিনকে চুমু খায়নি? খেয়েছে তো, জোর জবরদস্তি করে বহুবার, কিন্তু আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করেছি সুগা। এই স্পর্শে শুধু আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। সুগার কাতর স্পর্শে এতক্ষণে জিমিন কুপকার। শেষমেশ সুগার অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়েছে নিজেও। ঠোঁট মেলানো সুগার সাথে তালে তাল মিলিয়ে মধ্য হলো এক নিদারুণ ঠোঁটের খেলা। ক্লাসে আজ প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকালে ভার্সিটিতে এসেছে তে, কিন্তু সকাল সকাল এসেও যে ওর গালের উপর এরকম শক্ত হাতে থাপ্পড় পড়বে সেটা বোধহয় আশা করেনিও। এই মুহূর্তে চর খাওয়া গালে হাত দিয়ে টলটল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো নড়চড় নেই। এটা স্বামী নাকি কিরকিটি? ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কালকেই তো কত আদর দেখালো, আর এখন চর মারলো। তে কাদো কাদো বিচ্ছহ মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরো শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছা করছে ওর গালে আর একটা চপাট করে থাপ্পড় লাগিয়ে দিতে। আবার মনে মনে এটাও ভাবছে তাহলে আবার তে বেশি ব্যথা পাবে। তাই নিজেকে সংবরণ করে হাত দুটো মুঠোবদ্ধ করে রেখেছে জাঙ্কুক। তবে দু চোখের অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্ম করে দিচ্ছে তেকে। দোষটা অবশ্য তেরই। অযথা বাঘের কানে সুরসুরে দিলে বাঘ কি আর বসে থাকবে? খানিকক্ষণ তের দিকে এভাবে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে জাঙ্কুক বলে উঠলো, ফার্দার যদি এসব বোকামি করতে আসিস তাহলে তোর অন্য গালটা থাপড়িয়ে একদম রক্ত জমাট বাঁধিয়ে দেবো। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে গেল জাঙ্কুক। অন্যদিকে জাঙ্কুকের কথায় তের কলিজার পানি শুকিয়ে গিয়েছে। আমি আসলেই ওনার বউ, কবুল তো বলেছিল, রেজিস্টার পেপারে সাইনও করেছিল, তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসের সামনে আমার গায়ে হাত তুলতে পারলো উনি? ওর ভাবনার ছেদ ঘটিয়ে মন এগিয়ে এসে মুখটা কাচুমাচু করে বলে উঠলো, তুমি ঠিক আছো তে? সব তোমার জন্য। আমি বলেছিলাম উনি এত সহজ নয়, ওনাকে এসব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। আই এম সরি তে, তুমি তো ওনার বোন হও তাই তোমার হাত দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও
ভাবিনি উনি এতটা রেগে যাবে আর রেগে মেগে তোমাকে থাপ্পড়ে বসিয়ে দেবে। তে আর মনের সাথে কথা বাড়ালো না। এই মুহূর্তে মনের দিকে তাকাতেও ইচ্ছা করছে না ওর। তে অগতেই চুপচাপ ক্লাসরুমে ঢুকে গেল। জাঙ্কুক ক্লাসেই ছিল। তে পেছনের দরজা দিয়ে ঢুকে চুপচাপ বসে রইল একদম পিছনের সিটে। মন থেকে কিছুতেই সরাতে পারছে না একটু আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়ে পড়েছে এখন। বরাবর মনে হচ্ছে কেন যে গেল এরকম পাকামি করতে। দোষটা অবশ্য মনেরও কম নয়। যেদিন থেকে শুনেছে তে জাঙ্কুকের স্টেপ সিস্টার, সেদিন থেকেই ননদিনী ডাকা শুরু করে দিয়েছে ওকে। ভার্সিটিতে ঢুকতেই শুরু হয় ওর হাজারটা প্রশ্ন। জেকে স্যার কোথায় যায়, কি খায়, কি করে, সবকিছু পাই টু পাই খোঁজ দিতে গিয়ে তে ক্লান্ত হয়ে যায় পুরো। বলতে না চাইলেও তের সাথে কেমন পরপর আচরণ করে মন। কোনো উপায় না পেয়ে একমাত্র বাঙালি বান্ধবীর মন রক্ষা করার জন্য তেও সবকিছু ছাপ ছাপ স্পষ্ট বলে দেয়। কিন্তু আজকে মন একটু বেশি করে ফেলেছে। তের হাতে রঙিন কাগজে খামের মতো চিঠি ধরিয়ে দিয়েছে। বলেছে জাঙ্কুককে দিয়ে আসতে। তে না চাইতেও ঠেলে জাঙ্কুকের সামনে পাঠিয়ে দিয়েছে তেকে। গতকাল জাঙ্কুকের নরম সরম রূপ দেখে ভেবেছিল একটা চিঠি তো কি আর বলবে জাঙ্কুক, দিয়ে দিলেই তো কাহিনী খতম, ওর বান্ধবীরও মন রক্ষা হয়ে যাবে। কিন্তু কে জানতো কালকে জাঙ্কুক আর আজকে জাঙ্কুকের মাঝে এমন আকাশ পাতার তফাৎ। তাহলে কি তে নিজের মান সম্মান খোয়ানোর মতো এত বড় ভুল করতো? জীবনেও না। মিসেস জেকে ফোকাস। ঠিক এভাবে ছোট একটা বাক্য দিয়ে আকস্মাত ক্লাসের মধ্যে বোম ফাটালো জাঙ্কুক। নামটা শোনা মাত্রই হই হই করে উঠে তের মুখের দিকে হা করে তাকিয়ে আছে পুরো ক্লাসরুম। সেবার বাস্কেটবল ক্যাম্পিং এর সময় সবাই এভাবেই তাকিয়েছিল। সেবার বাস্কেটবল ক্যাম্পিং এর সময় সবাই যেটা অনুমান করেছিল আর সেটাই বাস্তব হলো। তাই বলে মিসেস জেকে, সবাই তো ভেবেছিল জেকে স্যারের বেবি গার্ল হবে হয়তো, কিন্তু না, এ তো স্বয়ং বউ। তার মানে সকলের ক্রাশ জেকে স্যার বিবাহিত। কথাটা ভেবে পুরো ক্লাসরুম শোকে শোকায়িত হয়ে গেল। ছেলে মেয়েদের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে টিপে টিপে হাসছে একমাত্র তে। চোরের মতো মাথা নুয়ে বসে আছে সে কখন থেকে। মন ওর দিকে তাকিয়ে কখন থেকে কটমট করে যাচ্ছে। তাহলে তে আমাকে বোকা বানিয়েছে এতদিন ধরে? ক্লাস শেষ হতেই তের হাত খপ করে চেপে ধরে মন কঠোর গলায় বলে ওঠে, সত্যি করে বলো, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে। আমি তোমাকে বোকা বানাইনি, যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছো জেকে স্যার তোমার ভাই, আর এখন জেকে স্যার নিজেই তোমাকে মিসেস জেকে বলে সম্বোধন করছে। কোনটা সত্যি? দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিল আর এখন স্বামী। আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হলো? আমি জানি না, আর কি করে স্বামী হলো সেটা বরং তোমার জেকে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করে নিও। উনি আমাকে জোর করে বিয়ে করেছে কিনা, তাই উত্তরটা উনি ভালো করে দিতে পারবে। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বের হয়ে যায় তে। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ই তো এতদিন পরে এসেছে, স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়। কিন্তু জাঙ্কুক একবারও ওর কথা চিন্তা না করে এই হিসেবে জোর জবরদস্তি করে কবুল বলিয়ে নিল। এখন তে চাইলেও এই সম্পর্ক মুছে ফেলতে পারবে না, আর না এড়িয়ে যেতে পারবে জীবনের সাথে অত্যপত্য ভাবে জড়িয়ে থাকা সত্যিকে। একরাশ হৃদয়ে ব্যথার কাতরতে ভার্সিটি থেকে ফিরেছে। রুমে দুয়ারে খিল দিয়ে তলিয়ে গিয়েছে ঘুমের দেশে। অথচ এখন সন্ধ্যা রাত, তবু পরে পরে ঘুমাচ্ছে। কিন্তু বালিশের পাশে অযত্নে পড়ে থাকা দামি মোবাইলটার ভাইব্রেট আওয়াজে সেই ঘুম বেশিক্ষণ টিকলো না। অগতরে ঘুম ঘুম চোখে ফোনটা কানে তুলতে ফোন রিসিভ করতে ও পাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত হৃদয় শিহরণ জাগানোর হাজকি কণ্ঠর আওয়াজ। আমার ঘুম পড়ি, বারান্দায় এসো। জাঙ্কুকের মুখে তুমি শব্দটা শোনা মাত্রই এক লাফে উঠে বসলো তে। আমি স্বপ্ন দেখছি না তো? উনি কখনো আমাকে এত আদরে গলায় ডাকে না, তাহলে আজ হঠাৎ? কিরে বারান্দায় আয়, ডাকছি কথা কানে যায় না? পারবো না, সকালে আমাকে মেরেছেন মনে নেই? গালটা এখনো জ্বলছে। মার খাওয়ার মতো কাজ করলে আবার মারবো, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, দেখবো তোকে। যাবো না বলছি তো। একবার এসে দেখ, তোর জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজের কথা শুনে তে আর অপেক্ষা করে বসে থাকতে পারলো না। ছুটে গেল বারান্দার কাছে। দেখলো আজ বাইক নয়, কালো মার্সিডিজের ডিস্কে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ওর কোলে মাঝে খাপটি মেরে বসে আছে ছোট্ট থান। থানকে দেখা মতো তে মুখ আপনা আপনি হা হয়ে গেল। দু হাত চলে গেল মুখের উপর, মুখটা খুশিতে প্রসারিত হয়ে গেল। থান, আসছি আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মাথায় 3 তলা সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো তে। ওর পরনে জাঙ্কুকে কিনে দেওয়া পাজামা সেট, চুলগুলো মেজবান করে উপরে তুলে বাঁধা। যেভাবে ঘুমিয়েছিল সেভাবে নিচে নেমে এসেছে আজ। নিচে নেমে কাল বিলম্ব না করে তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের কোল থেকে থানকে করে তুলে নিল। আজ এত তাড়াতাড়ি বের হয়ে এলি কি করে? মা আর আপা বাসায় নেই, হসপিটালে গিয়েছে, ফিরতে রাত হবে। আগামীকাল আমরা পাহাড়ে যাব, সবাই মিলে জিমিনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। কাল সকাল সকাল বাসা ম্যানেজ করে বের হবি। মা জানলে মেরেই ফেলবে। তাছাড়া আপনাদের মাঝে আমি কি করব? আমি বলছি তাই যাবি। একদিনে কি বলে ম্যানেজ করব আমি? পারবো না, আপনি বরং নিজেই ঘুরে আসুন। ওকে ফাইন, চল তাহলে। কি কোথায় যাব? যেহেতু তুই আমার বউ, সো তুই এখন থেকে আমার সাথেই থাকবি, দেখি কে আটকায়। শুনুন না একটু, মা কেবল একটু সুস্থ হয়েছে। এই মুহূর্তে মা এত বড় শখ নিতে পারবে না। সবকিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব, তবু এরকম পাগলামি করবেন না, কথা দিন। এবার জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে পুনরায় গাড়ির ডিস্কে হেলান দিয়ে
বলল, ওকে ফাইন, কাটতে হবে না, জোর করবো না তোকে, তবে কালকের কথা যেন মাথায় থাকে। তে হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে সায় জানালো। জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে টেনে এনে নিজের উড়ের উপর বসিয়ে দিল। ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, এখনো রেগে আছিস আমার উপর? আমার রাগ দিয়ে কি আসে যায়? আপনি তো আমাকে সারাক্ষণই মারেন। আদর করি না বুঝি? তে নিশ্চুপ। জাঙ্কুক তের গালে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলো সেখানে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ও তের গালে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে, তাই বলে এভাবে ব্যথা দিবেন? ভবিষ্যতে আরো বেশি ব্যথা দেব, অভ্যাস করে নে। তে বুঝতে পারলো জাঙ্কুকের কথার ধরন কেমন হুট করে পাল্টে গিয়েছে। স্পর্শে তার তীব্র কাতরতা, গলার আওয়াজে লেগে আছে এক রাস মাদকতা। নিজের মনের অযাচিত চিন্তাগুলো পেছনে হাঁটিয়ে তেথানকে শক্ত করে চেপে ধরে চুপচাপ হয়ে আছে। জাঙ্কুক তের গালে নিজের গালটা আলতো করে স্পর্শ করে ঘষতে লাগলো। আমি ব্যথা দিয়েছি, আবার আমি আদর করে দিলাম হার্টবিট। হার্টবিট মানে হৃদস্পন্দন, যা না থাকলে মানুষ মারা যায়। তুই আমার কাছে তার চেয়েও বেশি। জাঙ্কুক তের গালের সাথে গাল মিশিয়ে কথাটা বলল। জাঙ্কুকের হঠাৎ করে উষ্ণ স্পর্শে কেঁপে উঠলো তের ছোট্ট শরীরটা, সেই সাথে মিশিয়ে গিয়েছে মস্তিষ্কে চড়া হয়ে থাকা রাগে স্ফুলঙ্গ। পুরুষালী স্পর্শ পেয়ে তে নিজেও খানিকটা কুকড়ে গেল। গলায় দীর্ঘশ্বাস টেনে রেখে কম্পিত হয়ে বলল, আপনাকে আমি বুঝতে পারি না কিছুতেই। নিজের বলিষ্ঠ 2 হাতে তের লতানো কোমরটাকে জড়িয়ে ধরে তের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, পুরোপুরি আমার হয়ে যা, ঠিক বুঝতে পারবি।